আমার ২৬ বছর বয়সী ছেলে মিস্টার ইয়াসিন একদিন জানালো যে সে আমার ৫২ বছর বয়সী সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী নীলিমা চৌধুরীকে বিয়ে করতে যাচ্ছে। শুধু তাই নয়, সে আরও স্বীকার করল তারা বহু বছর ধরে গোপনে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। নিজের ভেতরের অসহ্য কষ্ট চেপে রেখে আমি শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলাম। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ হওয়ার ঠিক আগে ইয়াসিন আমার কাছে এসে নিচু স্বরে ফিসফিস করে বলল, মা, একটা কথা আছে যেটা আমরা তোমাকে কোনো দিনও বলিনি। ইয়াসিনই ছিল আমার পৃথিবীর কেন্দ্রবিন্দু। আমার স্বামী হাবিবুর রহমান মারা যাওয়ার পর পৃথিবীতে আমার আপন বলতে শুধু ছেলেটাই ছিল। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো আমরা মা ছেলে একসঙ্গে পার করেছি। তাই আমি কখনো কল্পনাও করিনি যে সে এমন কোনো বিষয় আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে। এই কারণেই নীলিমা চৌধুরীর সঙ্গে তার অস্বাভাবিক ঘনিষ্ঠতা নিয়েও আমার মনে কখনো কোনো সন্দেহ জাগেনি। নীলিমা ছিল আমার ২০ বছরেরও বেশি সময়ের সবচেয়ে প্রিয় বন্ধু। পরিবারের প্রতি জন্মদিন, ঈদের আয়োজন, দাওয়াত কিংবা পারিবারিক অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল স্বাভাবিক একটি বিষয়। ছোটবেলা থেকে ইয়াসিন তাকে চিনত, তাই সবাই চলে যাওয়ার পরও যদি তারা দুজনে বসে গল্প করত, আমি সেটাকে কখনো অস্বাভাবিক মনে করিনি। এক সন্ধ্যায় ইয়াসিন আমাকে একটি রেস্তোরাঁয় রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালো। বলল তার নাকি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলার আছে। আমি মুখে হাসি নিয়ে সেখানে পৌঁছালাম। মনে মনে ভাবছিলাম হয়তো আজ সে তার পছন্দের কোনো মেয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবে। কিন্তু সেখানে গিয়ে আমি সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হলাম। ইয়াসিন টেবিলের উপরে বসে থাকা নীলিমার হাত নিজের হাতে তুলে নিল। তারপর শান্ত গলায় বলল, মা, আমরা একে অপরকে ভালোবাসি। আমি হেসে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল এটা নিশ্চয়ই কোনো রসিকতা, কিন্তু তাদের কারো মুখেই হাসির কোনো চিহ্ন ছিল না। ইয়াসিন আবার বলল, আমরা ২ বছর ধরে সম্পর্কে আছি, শুধু কিভাবে তোমাকে বলবো সেই সাহসটা পাচ্ছিলাম না। মুহূর্তের মধ্যে আমার চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। আমি বুঝতেই পারছিলাম না এই সম্পর্কের শুরু কবে, কতদিন ধরে তারা আমার কাছ থেকে সত্যটা লুকিয়ে রেখেছে, আর যাদের আমি জীবনের সবচেয়ে বেশি বিশ্বাস করতাম তারা কিভাবে আমার অজান্তেই একটি সম্পূর্ণ সম্পর্ক গড়ে তুলল। তারা দুজনেই আমার আশীর্বাদ চাইল, কিন্তু আমি সেই আশীর্বাদ দিতে পারিনি। তারপরও কয়েক মাস পর আমি তাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম সারিতে বসেছিলাম। আমার বুক ভরা ছিল অভিমান, কষ্ট আর অসংখ্য উত্তরহীন প্রশ্ন। তবু ইয়াসিন আমার একমাত্র ছেলে। আমি চাইনি এই বিয়ের মঞ্চ থেকে চারদিকে তাকিয়ে তার মায়ের আসনটি খালি দেখতে পাক। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের দিকে হঠাৎ ইয়াসিন বেদি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। সে আমার কানের কাছে মুখ এনে খুব আস্তে করে বলল, মা, একটা সত্য আমরা আজ পর্যন্ত তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি। ইয়াসিনের কণ্ঠটা এতটাই নিচু ছিল যে আশপাশের কেউ শুনতে পায়নি, কিন্তু এই কয়েকটি শব্দ আমার বুকের ভেতর যেন বজ্রপাতের মতো আঘাত করলো। মা, একটা সত্য আমরা আজ পর্যন্ত তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইলাম। চারদিকে তখনও বিয়ের আনন্দ, অতিথিদের হাসি, ক্যামেরার ফ্ল্যাশ, আত্মীয়স্বজনের শুভেচ্ছা আর ফুলের সুবাসে ভরে আছে পুরো অনুষ্ঠান স্থল। অথচ আমার কাছে মনে হচ্ছিল চারপাশের সব শব্দ এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে। শুধু ইয়াসিনের কণ্ঠটাই কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। আমার ঠোঁট শুকিয়ে গেল। অনেক কষ্টে বললাম, আর কি এমন সত্য থাকতে পারে ইয়াসিন? আজকের পরও কি আমার জানার কিছু বাকি আছে? ইয়াসিন একবার পেছনে তাকালো। মঞ্চে বসে থাকা নীলিমা আমাদের দিকেই তাকিয়েছিল, তার চোখে স্পষ্ট অস্বস্তি। কয়েক সেকেন্ডের জন্য তাদের দুজনের চোখাচোখি হলো। তারপর ইয়াসিন আবার আমার দিকে ফিরে এলো। তার চোখে অপরাধবোধ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, মা, আমি জানি এই কথাটি শোনার পর তুমি হয়তো আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। আমি আজ আর মিথ্যা নিয়ে নতুন জীবন শুরু করতে চাই না। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। মনে হচ্ছিল আরেকটা দুঃসংবাদ আমার জন্য অপেক্ষা করছে। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। ইয়াসিন বলল, তুমি সবসময় ভেবেছ আমাদের সম্পর্ক মাত্র ২ বছরের, কিন্তু সত্যিটা হলো আমরা ২ বছর নয় ৫ বছর ধরে একে অপরকে ভালোবাসি। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। ৫ বছর, অর্থাৎ যখন আমি নিশ্চিত মনে নীলিমাকে নিজের বাড়িতে আসতে দিতাম, যখন আমি তাকে নিজের বোনের মতো বিশ্বাস করতাম, তখনই আমার অজান্তে
আমার ছেলে আর আমার সবচেয়ে কাছের বান্ধবীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছিল। আমি অসহায় দৃষ্টিতে নীলিমার দিকে তাকালাম। সে ধীরে ধীরে উঠে আমাদের কাছে এগিয়ে এলো। তার মুখে কোনো হাসি নেই, শুধু গভীর অনুশোচনা। নীলিমা নিচু গলায় বলল, আঞ্জু, আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি। প্রতিদিন ভেবেছি তোমাকে সব বলবো, কিন্তু যতবার বলার সাহস করেছি ততবার তোমাকে হারানোর ভয় আমাকে থামিয়ে দিয়েছে। আমি জানতাম তুমি কোনো দিন এটা মেনে নিতে পারবে না। আমি তিক্ত হাসলাম। তাহলে মিথ্যা বলাই সহজ ছিল? এত বছর আমার সামনে বসে চা খেয়েছ, আমার সঙ্গে ঈদের কেনাকাটা করেছ, আমার সুখ দুঃখের গল্প শুনেছ, আর সেই সময়েই আমার ছেলের সঙ্গে গোপনে ভবিষ্যতের স্বপ্ন দেখেছ। নীলিমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই কান্না আমার মন নরম করতে পারল না। কারণ আমি অনুভব করছিলাম আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে এমন দুজন মানুষ, যাদের আমি নিঃশর্তভাবে বিশ্বাস করতাম। ইয়াসিন হঠাৎ আমার হাত ধরে ফেলল। মা, আমরা ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমরা অনেকবার সম্পর্কটা শেষ করার চেষ্টা করেছি, দূরে থাকার চেষ্টা করেছি, কিন্তু যতবার দূরে গেছি ততবার বুঝেছি আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। আমি ধীরে ধীরে হাতটা সরিয়ে নিলাম। আমার চোখ ভিজে উঠেছিল, কিন্তু আমি কান্না আটকানোর চেষ্টা করছিলাম। বললাম, তোমরা কি একবারও ভাবোনি তোমাদের এই সিদ্ধান্ত আমার জীবনটাকে কিভাবে বদলে দেবে? একজন বন্ধু হারানোর কষ্ট আর নিজের ছেলেকে হারানোর ভয়, দুটো একসঙ্গে বয়ে বেড়ানো কতটা কঠিন সেটা কি বুঝেছ? ইয়াসিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার কাছে যেন কোনো উত্তর ছিল না। চারপাশে তখন অতিথিরা বিদায় নিচ্ছেন। কেউ বুঝতেই পারছে না বিয়ের হাসির আড়ালে একটি পরিবারের ভেতর কত বড় ঝড় বয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে এলাম। রাতের ঠান্ডা বাতাস মুখে লাগছিল, কিন্তু বুকের ভেতরের আগুন একটুও কমছিল না। গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে রইলাম। রাস্তার আলো একটার পর একটা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিল, আর আমার মনে পড়ছিল গত ২০ বছরের প্রতিটি স্মৃতি। নীলিমার সঙ্গে প্রথম পরিচয়, একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত। ইয়াসিনের ছোটবেলায় তাকে নীলিমা খালা বলে ডাকা, সব কিছু যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। কিন্তু আমি তখনও জানতাম না ইয়াসিন যে সত্যের কথা বলেছিল সেটাই পুরো সত্য নয়, আরও এমন একটি গোপন বিষয় রয়ে গেছে যা প্রকাশ পাওয়ার পর শুধু আমার নয়, আরও অনেক মানুষের জীবন ওলটপালট হয়ে যাবে। সেই রাতের পর আমার জীবনে যেন আর কোনো স্বাভাবিক সকাল আসেনি। বাড়িতে ফিরে সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি। বিছানায় শুয়ে শুধু অতীতের স্মৃতিগুলোই মনে পড়ছিল। কতবার নীলিমা আমার পাশে বসে বলেছে, আঞ্জু, তুই না থাকলে আমি বাঁচতেই পারতাম না। আর আমি বিশ্বাস করে তাকে নিজের পরিবারের একজন ভেবেছি। অথচ সেই মানুষটাই বছরের পর বছর আমার অজান্তে আমার ছেলের জীবনে এমন একটি জায়গা করে নিয়েছে যার কথা আমি কল্পনাও করিনি। ভোরের আজানের পরও আমি বিছানা ছাড়তে পারছিলাম না। হঠাৎ ডোরবেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার গায়ে এখনও বিয়ের শেরওয়ানির উপর একটি সাধারণ জ্যাকেট। মনে হচ্ছিল সেও সারা রাত ঘুমায়নি। চোখ দুটো লাল হয়ে গেছে। আমি কিছু বললাম না, নীরবে সরে দাঁড়ালাম। সে ধীরে ধীরে ঘরে ঢুকে সেই সোফাটাই বসলো যেখানে ছোটবেলায় স্কুল থেকে ফিরে প্রতিদিন আমার পাশে বসে গল্প করত। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। নীরবতায় যেন হাজারটা কথার চেয়েও ভারী হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ইয়াসিনই মুখ খুলল, মা, তুমি নিশ্চয়ই ভাবছো আমি খুব স্বার্থপর, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আঘাত দেওয়ার জন্য আমি কোনো দিন এই সম্পর্ক শুরু করিনি। আমি ঠান্ডা গলায় বললাম, তাহলে কিভাবে শুরু হয়েছিল? একজন ২৬ বছরের ছেলে আর তার মায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর মধ্যে ভালোবাসা হঠাৎ করে জন্মায় না। এর পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে। ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, বাবা মারা যাওয়ার পর তুমি সংসার সামলাতে এত ব্যস্ত হয়ে পড়েছিলে যে নিজের কষ্টের কথাও কাউকে বলতে না। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। সেই সময় নীলিমা আন্টি প্রায়ই বাড়িতে আসতেন। প্রথমে তিনি শুধু তোমাকে সাহায্য করতেন, পরে আমার পড়াশোনা, চাকরির প্রস্তুতি সব কিছু নিয়েও খোঁজ নিতেন। আমি তাকে তখনও শুধু তোমার বন্ধু হিসেবেই দেখতাম। সে একটু থামলো, তারপর নিচু গলায় বলল, একদিন আমি খুব ভেঙে পড়েছিলাম। চাকরির একটি বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম। তোমাকে কিছু বলিনি, কারণ তোমাকে আরও চিন্তায় ফেলতে চাইনি। সেদিন নীলিমা আন্টি আমার পাশে বসে অনেকক্ষণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ
ব্যর্থ হতে পারে, কিন্তু হেরে গেলে চলবে না। সেই দিন থেকেই হয়তো আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হতে শুরু করে। আমি চুপচাপ শুনছিলাম, কিন্তু আমার ভেতরের ক্ষত আরও গভীর হচ্ছিল। কারণ সে যে স্মৃতিগুলো বলছে, সেসব দিনের অনেক ঘটনাই আমার মনে আছে। আমি তখনও বুঝিনি আমার চোখের সামনেই সম্পর্কের বীজ বপন হয়ে যাচ্ছে। তারপর আমি সংক্ষিপ্তভাবে জিজ্ঞেস করলাম। ইয়াসিন বলল, প্রথম দিকে আমরা নিজেরা বুঝতে পারিনি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। অনেকবার নিজেদের দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি, মাসের পর মাস কথা বলিনি। কিন্তু যতবার দূরে থেকেছি ততবার মনে হয়েছে আমরা দুজনেই একে অপরকে হারিয়ে ফেলছি। আমরা জানতাম সমাজ আমাদের মেনে নেবে না, তুমিও না, তাই সম্পর্কটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি তিক্ত হেসে বললাম, তাহলে শেষ পর্যন্ত আমাকে হারানোর সিদ্ধান্তই নিলে? ইয়াসিন মাথা নিচু করে বলল, আমি তোমাকে হারাতে চাইনি মা, আমি চেয়েছিলাম একদিন তুমি সব বুঝবে। আমি এবার আর নিজেকে সামলাতে পারলাম না, চোখের পানি মুছে বললাম, সব বুঝবো? একজন মা কীভাবে বুঝবে যে তার ছেলেই একদিন তার সবচেয়ে কাছের বান্ধবীকে স্ত্রী হিসেবে ঘরে আনবে? তুমি কি একবারও ভেবেছো মানুষ আমাকে কি বলবে? সমাজের কথা আমি ভাবি না, কিন্তু তোমার বাবার স্মৃতির সামনে আমি কিভাবে দাঁড়াবো? ইয়াসিন কোনো উত্তর দিল না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ঠিক তখনই আমার মোবাইল ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। প্রথমে ধরতে চাইনি, কিন্তু বারবার বাজতে থাকায় শেষ পর্যন্ত রিসিভ করলাম। ওপাশ থেকে একজন নারীর কণ্ঠ ভেসে এলো। আপনি কি আঞ্জু আরা বেগম বলছেন? জি বলছি। আমি জানি আজ আপনার ছেলের বিয়ে হয়েছে, কিন্তু আপনার জানার অধিকার আছে এই বিয়ের পেছনে এমন একটি সত্য লুকিয়ে আছে যা ইয়াসিন বা নীলিমা কেউই আপনাকে বলেনি। যদি সত্যটা জানতে চান তাহলে আজ বিকেল 5টায় পুরনো লেকপাড়ের পার্কে একা চলে আসবেন। দয়া করে কাউকে কিছু বলবেন না। কথাগুলো বলেই অপরিচিত নারী ফোন কেটে দিল। আমি হতবম্ব হয়ে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতর আবার অজানা আশঙ্কা জন্ম নিল। মনে হলো এতক্ষণ যা শুনেছি সেটা হয়তো পুরো সত্য নয়, আরও ভয়ঙ্কর কোনো গোপন রহস্য আমার অপেক্ষায় আছে। আমি ধীরে ধীরে মাথা তুলে ইয়াসিনের দিকে তাকালাম। সে তখনও জানালার বাইরে তাকিয়ে বসে আছে, যেন কিছুই জানে না। কিন্তু আমার মনে প্রশ্ন জেগে উঠল, এই রহস্যের কথা কি সত্যিই সে জানে না, নাকি সেও এতদিন ধরে আরেকটি সত্য আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।